আচ্ছা, এখন যদি আসি ৫,১৭৩ পোর্টে আমাদের প্রজেক্টটা চলতেছে। আমরা একটু দেখি। এরকম কিছু একটা ছিল না? এটা বানাইছিলাম আমরা না ঐদিন? আচ্ছা, এরকম একটা টেবিল বানাইছিলাম। তো পুরোটা React দিয়ে করা। এই যে এখানে আমরা ইনক্রিজ করতেছিলাম, বাড়াইতেছিলাম, কমাইতেছিলাম। এবার ইউজার্স আছে, ইউজার্স নিছিলাম না একটা এপিআই দিয়ে। তো আজকে একটা পুরা প্রসেসটা আমরা একটু দেখবো, হ্যাঁ? পুরা প্রসেস বলতে একটা ধরেন আমরা কিছু প্রোডাক্টস তৈরি করব। কি কাজ করব সেটা আগে একটু বলি। কনসেন্ট্রেশন দিয়ে রাখবেন সবাই। কি কাজ করবো সেটা একটু বলি। একটা প্রোডাক্টস তৈরি মানে আমাদের সাইটটা একটা প্রোডাক্ট সেলিং সাইট হবে, হ্যাঁ? তো ধরেন যে এইখানে আহ, একটা নেভিগেশন বার থাকবে, ঠিক আছে? তারপর নেভিগেশন বারের নিচে একটা কি থাকতে পারে, একটা ধরেন ফুটার থাকতে পারে। আচ্ছা, তো আর মাঝখানে কিছু প্রোডাক্টস থাকবে। তো প্রোডাক্টসের মধ্যে একটা বাটন থাকবে, যে বাটনটাতে ক্লিক করলে প্রোডাক্টসটা আমার কোনো একটা জায়গায় কার্টের মধ্যে অ্যাড হবে, তাই না? বিষয়টা বুঝতেছেন? প্রোডাক্টসটা কার্টের মধ্যে অ্যাড হবে। এই জিনিসটা আমরা দেখবো আজকে। তো আমরা এখন যে জিনিসগুলো আছে সেগুলো একটু সরায় দিই। সরায় দিয়ে সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এইটার সাথে টেলউইন্ড অ্যাড করা নেই। আমরা টেলউইন্ডটাকে একটু অ্যাড করে ফেলি। এটা আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে রিঅ্যাক্টের সাথে কিভাবে টেলউইন্ড অ্যাড করে, হ্যাঁ? তো আজকে আবার নতুন করে ওখান থেকে শুরু করব। রিঅ্যাক্টের সাথে টেলউইন্ডটা অ্যাড করব। টেলউইন্ডের সাথে একটা কম্পোনেন্ট লাইব্রেরি ইউজ করব যেটা ডেইজি ওয়াই নাম। ডেইজি ওয়াই দেওয়ার পর আমরা এই জায়গাটাতে একটা ন্যাভিগেশন বার নিয়ে আসবো, একটা ফুটার নিয়ে আসবো, কিছু প্রোডাক্টস আমরা নিজেরা তৈরি করব। আমাদের নিজেদের একটা এপিআই রিড করব, ঠিক আছে? যেটা ফ্রন্ট এন্ড থেকে আমরা নিজেরা একটা এপিআই তৈরি করব, এপিআই রিড করে ডাটাগুলো দেখাবো। এবং ডাটাগুলো দেখানোর পর এই যে এখানে যে ডাটাগুলো দেখতেছেন না, এই ডাটাগুলা কি ডেটা? মাহিম বলেন তো এই ডাটাগুলা কোন ডাটা? এই ডাটাগুলা, এই যে এখানে যে ডাটাগুলা দেখতেছেন, এগুলা কিসের ডাটা? এপিআই থেকে আসছে না এই ডেটাগুলো? আমি দেখাইছিলাম না ওই দিন লাস্ট ক্লাসে, টেবিল তৈরি করছিলাম, আপনার মনে আছে? ওই 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 প্রজেক্টটাই অন করছি আমি, ওই প্রজেক্টটাই ওপেন করছি, ঠিক আছে? তো ওই দিন আমরা যে একটা এপিআই রিড করছিলাম, আজকেও একটা এপিআই রিড করব। কিন্তু আজকে ওই দিনের এপিআই যেটা ছিল সেটা হচ্ছে আমরা বাইরে থেকে নিয়ে আসছিলাম। আজকে আমরা আমাদের নিজেদের জন্যই একটা এপিআই রেডি করব, ঠিক আছে? নিজেদের মতো করে একটা এপিআই বানাবো, ডাটা বানাবো। কিভাবে ডাটা বানাতে হয় সেটা দেখবো। আচ্ছা, তাহলে দেখেন আমরা একটু আসি। এইখানে যা কিছু আছে ধরেন এসআরসি এর মধ্যে আমরা জানি আমাদের যে ফাইলটা থাকে app.jsx ফাইল, এই ফাইলের মধ্যেই তো আমরা মূলত কাজ করি নাকি? তাহলে app.jsx ফাইলের মধ্যে আমার যা কিছু আছে আমি সব কিছু সরাই দিই, হ্যাঁ? ধরেন এখন ওই ডাটাগুলো দেখাচ্ছিল ওগুলো আমি সব কিছু সরাই দিলাম, ঠিক আছে? সব সরাই দিলাম। এই এই টেবিল টেবিল যা যা ছিল সব সরাই দিছি। সরাই দিয়ে এখন একটু উপরের দিকে আসি, একদম ক্লিন করে ফেলছি। দেখেন একটা পুরা একটা ফাংশন লিখে ফেলছি, হ্যাঁ? অ্যাপ ডট সিএসএস আমার দরকার নেই, সম্পূর্ণ ক্লিন একটা ফাংশন হয়ে গেছে এটা, তাই না? এখন আমরা যদি একটু সাইডটাতে যাই, এই যে সাদা হয়ে গেছে পুরোটা। আমরা প্রথম কাজ হচ্ছে আমরা একটা টেলউইন্ড অ্যাড করব। টেলউইন্ডের যে লাইব্রেরি আছে সেটা আমাদের রিঅ্যাক্টের সাথে আমরা একসাথে করব। তাহলে আমি একটু সার্চ দিই টেলউইন্ড সিএসএস ডট কম। তো আসলাম, আসার পরে আমরা এখানে গেট স্টার্টেডে আসবো। গেট স্টার্টেডে আসার পরে আমরা মূলত টেলউইনটাকে একটা ফ্রেমওয়ার্কের সাথে ইউজ করতেছি, হ্যাঁ? যেটা হচ্ছে ভিট। ভিটকে আমরা ইনস্টল, ভিটের মাধ্যমে আমরা কি রিয়াক্টকে ইনস্টল করছিলাম। তা আমরা এখানে দেখেন ইনস্টলেশনের যে প্রসেসটা আছে সেখান থেকে ফ্রেমওয়ার্ক গাইডস নামে একটা জিনিস আছে, এখানে আসবে। ফ্রেমওয়ার্ক গাইডসে আসার পর আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভিটের দরকার। তো ভিটের মধ্যে আসলাম। ভিটের মধ্যে আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন দিছে। ইনস্টল টেলউইন্ড সিএসএস উইথ ভিট। ভিটের সাথে আমরা কি ইউজ করতেছি? রিয়াক্ট ভিউ নাকি এই যে কিটা ভেলটে নাকি জানি কি টাইপের একটা কিছু আছে। আমি তো রিয়াক্ট ইউজ করতেছি, তাই না? আচ্ছা, তো রিয়াক্ট ওরা প্রথমে ওরা যা যা বলছে আমরা সেটা সেটাই করব। ওরা যেটা যেটা বলবে আমরা ওটা ওটা করবো। তো প্রথমে ওরা একটা প্রজেক্ট ক্রিয়েট করতে বলতেছে, ক্রিয়েট ইউর প্রজেক্ট। তা আমার তো অলরেডি প্রজেক্টটা ক্রিয়েট করা আছে নাকি নাই? আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে ১ নাম্বার অপশনটা আমাদের করা আছে। আমরা ২ নাম্বার অপশন থেকে স্টার্ট করব। আমাদের টেলউইন্ডটাকে ওরা ইনস্টল করতে বলতেছে। ইনস্টল টেলউইন্ড সিএসএস। তো আমাদের এখানে টেলউইন্ড সিএসএস এর জন্য ওরা একটা টার্মিনালের মধ্যে এই কমান্ডগুলো দিতে বলতেছে। টার্মিনালের মধ্যে এই কমান্ডগুলো দিতে বলতেছে। সামনের লাইটগুলো একটু অফ করে দাও। একজন আসেন তো। লাইটগুলো অফ করে দেন। তাহলে ভালো দেখা যাবে। শুধু এই লাইটটা জ্বালায় রাখেন। হুম। ওইটা জ্বালায় রাখেন, বাকিগুলো বন্ধ করেন।
হ্যাঁ করেন, এটাও করেন, এটাও করেন, এটাও করেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এইখানে টার্মিনালের মধ্যে দুইটা কমান্ড দিতে বলতেছে। তো আমরা এই দুইটা কমান্ডকে একটু কপি করলাম। ২ নাম্বার স্টেপে আসি আমরা। কমান্ডগুলোকে একটু কপি করলাম। কপি করার পরে এই যে টার্মিনালের মধ্যে আমার প্রজেক্টটা রান করা আছে, হ্যাঁ? এই রানিংটা আমরা একটু বন্ধ করে দিলাম, টার্মিনেট করে দিলাম। টার্মিনেট করে আমরা দুইটা কমান্ডকে পেস্ট করলাম। তাহলে দুইটা কমান্ড তো একসাথে পেস্ট হবে না, একটার পর একটা হবে। একটা কমান্ড রান হবে, এরপর আবার আরেকটা আসবে। তা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখেন আমাদের এটা রানিং আছে, চলতেছে আর কি। এটা হচ্ছে প্রথম কমান্ডটা। এরপরে আবার দ্বিতীয় কমান্ডটা আসবে। এটা ইনস্টলেশন কমপ্লিট হলে দ্বিতীয়টা আসবে। হ্যাঁ দেখেন এইখানে আমাদের কিছু জিনিসের চেঞ্জ আসবে। হ্যাঁ এখানে একটা ফাইল অ্যাড হবে। সবাই একটু খেয়াল রাখেন, এখানে একটা ফাইল অ্যাড হবে কিছুক্ষণের মধ্যেই। দেখেন আমি একটু যাই, এই যে হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন আরেকটা কমান্ড আছে, ওইটা দিয়ে দিলাম। এই কমান্ডটা দিলাম। এই কমান্ডটা দেওয়ার পরে দেখেন এই যে এখানে একটা ফাইল অ্যাড হয়েছে, দেখছেন? tailwind.config.js একটা ফাইল অ্যাড হয়েছে। তারপরে টেলউইনটা ইনস্টলেশন কমপ্লিট। কিন্তু ইনস্টলেশন কমপ্লিট হইলেই হয় না, এটাকে আমাদের কিছুটা কনফিগার করা লাগে। তো ২ নাম্বার স্টেপটা আমার কমপ্লিট। যখন আমি দেখছি যে আমার এখানে tailwind.config.js একটা ফাইল চলে এসছে, তখন আমি বুঝবো যে আমার টেলউইন্ডের প্রথম যে ২টা কমান্ড দেওয়া হয়েছিল, ওই ২টা কমান্ডের কাজ শেষ। মানে ২ নাম্বার স্টেপ শেষ। এখন আমি আসি ৩ নাম্বার স্টেপে। ৩ নাম্বার স্টেপে ওরা বলতেছে কনফিগার ইওর টেমপ্লেট পাথস। একটা ফাইলের নাম দিছে। দেখেন তো ফাইলের নামটা কি? tailwind.config.js। এই ফাইলের মধ্যে ওরা এই কোডটা দিতে বলতেছে। তাহলে আমরা এটা পুরোটাকে কপি করি। কপি করে আমরা tailwind.config.js এর মধ্যে কিছু একটা আছে, যেগুলো আছে আমরা সেগুলোকে সরায় দিলাম। সরায় দিয়ে ওরা যেটা দিতে বলছে সেটা আমরা পেস্ট করে দিলাম। ফাইন। ২ নাম্বার স্টেপও কমপ্লিট। এই ৩ নাম্বার স্টেপও কমপ্লিট। কনফিগার ইওর টেমপ্লেট পাথস এটাও কমপ্লিট। এরপরে আবার একটু নিচের দিকে আসি, ৪ নাম্বারটা বলতেছে অ্যাড দ্য টেলউইন্ড ডিরেক্টিভস টু ইওর সিএসএস। এটা এখানে কিছু কোড দেওয়া আছে, সেটা কোনো একটা ফাইলে অ্যাড করতে হবে। সেই ফাইলটার নাম কি দেখেন তো? app.css ফাইল। app.css ফাইল। তা আমরা এই কোডটাকে app.css অথবা index.css যে কোনো একটা ফাইলের মধ্যে অ্যাড করে দিব। ঠিক আছে? আচ্ছা আমি ধরেন app.css এর মধ্যে অ্যাড করলাম। আমার app.css এর মধ্যে যা আছে সব সরায় দিলাম। ঠিক আছে? app.css এর মধ্যে অ্যাড করছি, কিন্তু একটা জিনিস আমরা একটু সরায় আসছিলাম। এই জায়গায় আমাদের app.css কে ইম্পোর্ট করা ছিল। মনে আছে কিনা আপনাদের? দেখেন এই যে ইম্পোর্ট app.css দেখছেন? এটা কিন্তু আমি সরায় দিছিলাম। আগেরবার ক্লিয়ার করে দিছিলাম। তো যদি আপনার এই ফাইলটা ক্লিয়ার করা থাকে এখান থেকে, তাহলে app.css এর মধ্যে আপনি যাই অ্যাড করেন না কেন, সেটা আমার ওয়েবসাইটের সাথে অ্যাড হবে না। এজন্য আমি উপরেরটা, নিচেরটা আর উপরেরটা দুইটাকে আমি সরাই দিলাম, শুধু app.css ফাইলটাকে রাখলাম। ওকে, তো এরপরে আসি, একটু নিচের দিকে আসি। স্টার্ট ইওর বিল্ড প্রসেস। আমাকে একটা জিনিসকে বিল্ড করতে বলতেছে। তার মানে আমার কাজ হয়ে গেছে। এখন আমার এই টার্মিনালে এই কমান্ডটাকে রান করে প্রজেক্টটাকে রান করতে বলতেছে। তাহলে আমি টার্মিনালে আসলাম, প্রজেক্টটাকে এই কমান্ডটা দিলাম, আমার প্রজেক্টটা আবারও রান হয়ে গেছে। এখন যদি আমি একটু সাইটটা লোড দেই, তাহলে আমি কোনো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি না। চেঞ্জ দেখার জন্য ওরা আরো কিছু কাজ দিছে। বলতেছে স্টার্ট ইউজিং টেলউইন্ড ইন ইউর প্রজেক্ট। ওরা কিছু কোড দিয়ে দিছে। তো এই কোডটা আমরা নিয়ে যাই। আচ্ছা এটা তো আবার সেভেলটের জন্য হইলো কেন? এটাতে একটু ভেজাল হয়ে গেছে। আমরা তো রিঅ্যাক্টের জন্য করব। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই। হ্যাঁ পোস্ট সিএসএস আমি এটা কখন সিলেক্ট করছিলাম? কনফিগারেশন শুধু এই ফাইলটা চেঞ্জ করলেই হবে, আর বাকিগুলো লাগবে না আশা করি। তাহলে ইউজিং রিঅ্যাক্টের ক্ষেত্রে আমরা ওইটা নিয়ে নিছিলাম। আমরা এইখানে এই ফাইলটা নিয়ে যাই আর কি। কপি করলাম, কপি করে টেলউইন্ড কনফিগের মধ্যে এসে আগের ফাইলটা সরিয়ে এটা বসায় দিলাম। আচ্ছা রিঅ্যাক্টের জন্য নিলাম, আগেরটা আমাদের ওই ৩ নাম্বারটার জন্য হয়ে গেছিল। হ্যাঁ আমি ৩ নাম্বারটাই ছিলাম, এই কারণেই ঝামেলাটা বাঁচছে। তো এখন আমি এটা দিয়ে দিলাম। আর এইখানে যেগুলো আছে এটা index.css এর মধ্যে বসাইতে বলছে। তাহলে আমরা index.css এর মধ্যে বসাই দিয়ে আসি। index.css এর মধ্যে বসাই দিয়ে আসলাম। আর app.css এ যেটা বসাইছিলাম একই জিনিস, আগেরটা index.css এখন app.css। ওকে, এবার আমরা আসি একটু একটু নিচের দিকে আসি। ওরা একটা কোড দিছে এই জায়গায়, এই কোডটা আমরা একটু নিয়ে যাই। হ্যাঁ npm run dev দিয়ে আমাদের চলতেছে। ওকে ফাইন, এই যে আমরা নিয়ে যাই, নিয়ে আমরা app.jsx এর মধ্যে এখানে এটা বসাই।
বসাইলে দেখেন আমরা দেখতে পাবো এখানে আন্ডারলাইন দেওয়া আছে। আমরা আরেকটা কাজ করি, টেক্সট রেড কালার দিই, রেড 400 এরকম কিছু একটা দিলাম। এখন যদি আমরা একটু সাইডটাতে যাই, দেখি আমাদের চেঞ্জ হয়েছে কিনা। এই চেঞ্জ হয়েছে, লেখাটা লাল হয়েছে, দেখা যায়। আচ্ছা, তার মানে আমাদের টেলুইনটা অ্যাড হয়ে গেছে, আমরা বুঝতেছি। কারণ আমাদের এইখানে আমরা যে ক্লাসগুলো অ্যাড করছি, টেক্সট 3 এক্সেল, টেক্সটটা বড় হয়েছে, ফন্ট বোল্ড করা হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে, টেক্সটটা রেড কালার হয়েছে, সবগুলাই কাজ করতেছে। তার মানে টেলুইন অ্যাড করা হয়েছে। আচ্ছা, টেলুইনের একটা কম্পোনেন্ট লাইব্রেরি আছে যেটা আমরা বলি ডেইজি ওয়াই। একটা না, কয়েকটা আছে। তা আমরা ডেইজি ওয়াই কে ইউজ করি। তো ডেইজি ইউআই কে ইউজ করতে হলে আগে আপনাকে টেলউইন্ডের পরে ডেইজি ইউআইটাকেও ইনস্টলেশন করতে হবে। তো আসেন আমরা এটাকেও একটু ইনস্টল করি। এখানে আসলাম, আসার পরে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসি, দেখেন ওরা বলে দিচ্ছে যে ইনস্টল ডেইজি ইউআই অ্যাজ এ নোড প্যাকেজ। তার আগে একটা লাইন লিখছে, ইউ নিড নোড জেএস অ্যান্ড টেলউইন্ড সিএসএস ইনস্টল। তার মানে আপনাকে নোড জেএস এবং টেলউইন্ড অবশ্যই ইনস্টল থাকা লাগবে, না হলে আপনি ডেইজি ইউআই ইউজ করতে পারবেন না। তো আমি এটা কপি করলাম। কপি করার পরে আবারও আমার টার্মিনালে আসলাম, আমার কোডটা রান করা আছে, এটাকে টার্মিনেট করে দিলাম। টার্মিনেট করার পরে ওই কমান্ডটা দিলাম। দেওয়ার পরে দেখেন কিছু চেঞ্জেস আসবে। হ্যাঁ, চেঞ্জেসগুলো আমরা একটু পরে দেখব। এরপরে দেখেন ওরা একটা মডিউল ডট এক্সপোর্ট নামে ওরা একটা দিছে, 2 নাম্বার আর একটা স্টেপ দিছে। তো এই মডিউল ডট এক্সপোর্টটা কোন জায়গায় আছে আমাদের একটু খুঁজে দেখতে হবে। আমি জানি যে এই মডিউল ডট এক্সপোর্টটা আছে টেলউইন ডট কনফিগ ডট জিএস এর মধ্যে। হ্যাঁ, এইখানে মডিউল ডট এক্সপোর্টের জায়গায় ওরা এক্সপোর্ট ডিফল্ট ইউজ করছে। এক্সপোর্ট ডিফল্টের মধ্যে প্লাগইনস নামে একটা কি আছে বলেন তো? প্লাগইনস এটা কি অবজেক্ট না অ্যারে নাকি কি জিনিস? প্লাগইনস, প্লাগইনস এটা কি জিনিস? অ্যারে। প্লাগইনস যে অ্যারে, কিন্তু এটা কি হিসেবে আছে? অবজেক্টের প্রপার্টি আকারে আছে, তাই না? এবার দেখেন এখানে প্লাগইনসের অ্যারেটা কি আছে? ফাঁকা, মানে এমটি অ্যারে, তাই না? আমরা ওই জায়গাটাতে একটু যাই। এখানে প্লাগইনসের মধ্যে কিছু একটা লেখা আছে, দেখছেন? কি লেখা আছে দেখা যায়? রিকোয়ার রিকোয়ার ডেইজি ইউআই, এটা লেখা আছে। দেখেন এখন রিকোয়ার ডেইজি ইউআই, তার মানে ডেইজি ইউআই কে রিকোয়ারমেন্টটাকে আমাদেরকে রাখতে হবে। তাহলে এটাকে আমরা কপি করলাম। কপি করার পরে এই প্লাগইনসের মধ্যে এটা বসায় দিলাম, যেহেতু ফাঁকা ছিল। তাহলে এখন এই পর্যন্ত যদি করি, তাহলে আমার সাইটটা দেখেন, একটু রিলোড দেই। ও আচ্ছা, আমার সাইটটা তো বন্ধ আছে, রিলোড দিলে হবে না। এখান থেকে আমি প্রোগ্রামটাকে রান করে আসি, npm রান ডেভ দিলাম, এন্ড প্রজেক্টটা রান হয়ে গেছে। আমি যদি একটা রিলোড দেই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখছেন চেঞ্জ হয়ে গেছে না? একটা থিম চলে আসছে। এই থিমটা আসছে তার কারণ হচ্ছে আমার ডেইজি ওয়াইটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমার উদ্দেশ্য ছিল যে আমরা একটা হেডার নিব, একটা ফুটার নিব, মাঝখানে কিছু কার্ড রাখবো প্রোডাক্টের। আচ্ছা, তো সেটার জন্য আমরা দেখেন এখানে একটু হেডার নিয়ে আসি, দেখি ন্যাপবার নামে কিছু একটা আছে। এই যে ন্যাপবার, তো এখান থেকে ন্যাপবারটা আমরা নিলাম, একটু নিচের দিকে আসলাম। হ্যাঁ, নিচের দিকে আসার পরে ধরেন এই যে ন্যাপবারটা আছে না, এটাকে আমরা নিব। তো এটার জেএসএক্স ফাইলটাকে আমরা নিব। তো কপি করলাম। কপি করার পর আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা সমস্ত কোডগুলাকে এক জায়গায় না রেখে কি রিইউজ করার জন্য কম্পোনেন্টে ভাগ করে দিব। তাহলে আমরা এসআরসির মধ্যে একটা ফোল্ডার তৈরি করলাম কম্পোনেন্টস নামে, কম্পোনেন্টস। তার মধ্যে 2টা ফোল্ডার তৈরি করবো, একটা নাম দিব শেয়ার্ড, আর একটা নাম ধরেন আপাতত কম্পোনেন্টসের মধ্যে দিলাম হচ্ছে প্রোডাক্টস, যেহেতু আমাদের প্রোডাক্টস নামে একটা কিছু থাকবে। তাহলে শেয়ার্ডের মধ্যে আমরা একটা কাজ করি, একটা ফাইল তৈরি করি যেটার নাম দেই হচ্ছে হেডার। আমি বলছিলাম যে কম্পোনেন্টের নাম অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে। হ্যাঁ, হেডারের এইচটা ক্যাপিটাল লেটার দিছি। হেডার ফাইলটার এক্সটেনশন কি হবে? ডট জেএসএক্স দিলাম। এখন এইখানে আমার একটা ফাংশন তৈরি করতে হবে। তো ফাংশনটা আমি এভাবে তৈরি করি, বা একটা কম্পোনেন্ট বানাতে হবে। তারপর লিখলাম ফাংশন। এবার যেটা বানাইছি সেটার নাম হেডার, ফাংশনটা দিলাম, এটা দিলাম। এরপর এক্সপোর্ট করে দিব আমি ডিফল্ট হেডার। ঠিক আছে? আর এইখান থেকে একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে আমাদের, একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে, এই যে একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে। তাহলে আমাদের হেডারটা রেডি হয়ে গেছে। তো হেডারের মধ্যে আমরা কিছুক্ষণ আগে ন্যাপবারের যে ফাইলগুলো নিয়ে আসছি সেটাকে আমরা হেডারের মধ্যে বসায় দিলাম।
তা বসায় দিলেই কি আমার সাইটে চলে আসবে? বসায় দিছি, চলে আসছে? আসে নাই, কেন আসে নাই? জি, কেন আসে নাই? হেডার তো আমি দিয়ে দিলাম, হেডারের কোডটা লিখলাম, কে বলতে পারবেন? হ্যাঁ, বলেন না কেন আপনারা, এই সম্রাট বলে না কেন? অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে আমাদেরকে কি করতে হবে? এটাকে ইম্পোর্ট করতে হবে, তাই না? হেডার ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে হেডার ফাইলটাকে আমরা ইম্পোর্ট করে দিলাম, হেডার্স না, হেডার, হেডার ফাইলটাকে এই যে ইম্পোর্ট করে দিছি, যে জায়গা থেকে আসে ওখান থেকে ইম্পোর্ট হয়ে গেছে। তাহলে ইম্পোর্ট যদি হয়ে যায়, এই দেখেন ফাইলটা চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে, এইখানে দেখছেন একটা কার্ট আছে, এখানে যেটা কার্ট আছে, এই কার্টের মধ্যে আমরা ক্লিক করলে কি দেখাচ্ছে? 8 আইটেমস দেখাচ্ছে, তাই না? আর প্রোডাক্টের টোটাল প্রাইসটা দেখাচ্ছে। আবার এখানে আরেকটা বাটন আছে ভিউ কার্ট নামে, আছে কি না? তাহলে এই কার্টের মধ্যে আমি যখন, এখানে আমার কিছু প্রোডাক্ট থাকবে, যখন আমি একটা প্রোডাক্ট অ্যাড করব সেটা কার্টের মধ্যে যে অ্যাড হবে, তাই তো? এটা তো আমরা চাই। ওকে ফাইন, তাহলে আসেন আমরা এটা সেটা একটু করি। তো তার আগে আমার তো প্রোডাক্ট লাগবে, আমার তো প্রোডাক্টই নাই, আছে? তো প্রোডাক্টের জন্য আমাদের প্রোডাক্টের ডেটা বানাতে হবে, কারণ আমরা চ্যাট জিপিটির কাছে চলে আসি। হ্যাঁ, আচ্ছা, এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে, আপনি চিন্তা করেন, আমরা কিছু প্রোডাক্ট বানাবো। হ্যাঁ, আচ্ছা, আমাদের গতদিন আমি বলছিলাম এপিআই থেকে যখন কোনো ডেটা রিড করি, ডেটাটা একটা স্পেশাল ফরম্যাটে থাকে, সেই ফরম্যাটটার নাম কি? মাহিম, জেসন। জেসনের পূর্ণরূপ কি? আস্তে আস্তে আস্তে, ওনাকে জিজ্ঞেস করছি আমি। জাহিন বলেন তো, জেসনের পূর্ণরূপ কি? মারিয়া ক্লাস করছিলেন লাস্ট দিন? সাইল করছিলেন? নোটেশন। জেসনের সাথে অবজেক্টের পার্থক্যটা কোথায়? সম্রাট, জেসনের সাথে অবজেক্টের পার্থক্য কোথায়? প্রথমে ভুল। জেসন এবং অবজেক্ট দুইটা দেখতে একই রকম, কিন্তু জেসনের সাথে অবজেক্টের একটা পার্থক্য আছে। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনি যদি ঢাকা থেকে একটা প্রোডাক্ট অর্ডার দেন, সেই প্রোডাক্টটা আপনার কাছে কিভাবে আসে? র্যাপিং অবস্থায় আসে, তাই না? তাহলে জেসনের সাথে অবজেক্টের পার্থক্য কি? অবজেক্টের প্রপার্টিগুলো ওপেন থাকে, জেসনের প্রপার্টিগুলো স্ট্রিং এর মধ্যে থাকে, মনে আছে? ঠিক আছে, আপনি তো ওই ক্লাস করছেন না ইয়ে? আচ্ছা, আচ্ছা, তাহলে আসেন আমরা একটু বলি যে আমাদের কিছু ডেটা বানায় দিতে। হ্যাঁ, চ্যাট জিপিটি কে বলবো আমাদের কিছু ডেটা প্রোভাইড করতে। যে ধরেন আমি ওকে বলি যে গিভ মি ফিউ প্রোডাক্টস ডেটা ইন জেসন, না জেএস ফাইলই বললাম, ঠিক আছে? ইন অবজেক্ট, না, অ্যারে অফ অবজেক্ট ফরম্যাট ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট আপনি চাইলে প্রপার্টি নাম অ্যাড করে দিতে পারেন। ধরেন দিলাম ইনক্লুডিং নেম, আইডি, প্রাইস, আর কি থাকতে পারে, রিভিউ, তারপরে কি ক্যাটাগরি। এগুলা কিসের নাম হবে? প্রতিটা প্রোডাক্টের প্রপার্টি নেম হবে, ক্যাটাগরি, তারপরে কি থাকতে পারে বলেন? আর কি থাকতে পারে? আচ্ছা, ধরেন এটসেট্রা দিয়ে দিলাম, দেখি ও কি দেয় আমাকে, আগে দেখি। দেখেন প্রোডাক্ট একটা বানায় দিছে কনস্ট্যান্ট প্রোডাক্টস নামে। প্রথমটা দিছে কি? আইডি, নেম, প্রাইস, ক্যাটাগরি, রিভিউজ। রিভিউজের মধ্যে আবার রেটিং দিছে, আবার আরেকটা জিনিস ওরা নিজে থেকে অ্যাড করে দিছে, স্টক। তাহলে আমার টোটাল দেখি এখানে কয়টা প্রোডাক্টের ডাটা দিছে, আমি একটু দেখি। 6টা প্রোডাক্টের ডাটা মনে হয় দিছে আমারে, না 5টা দিছে। ঠিক আছে, অসুবিধা নাই, আমার 5টা থেকে আমি আরো বানাইতে পারি। ধরেন আমি ওকে বললাম যে অ্যাড মোর, হ্যাঁ, এরকম কিছু একটা বললাম, অ্যাড মোর। তাহলে ও দেখেন আরো আমাকে কিছু প্রোডাক্ট বানায় দিবে। এই যে দেখেন প্রত্যেকটা আইডি 2, আইডি 3, হ্যাঁ,
ও আরো কিন্তু দেখেন স্টকের সাথে ব্র্যান্ড অ্যাড করছে, ওয়ারেন্টি অ্যাড করছে। হ্যাঁ, এই তিনটা জিনিস কিন্তু আলাদাভাবে অ্যাড করছে। 6টা ডেটা হইলো। তারপর 7টা দেখি শেষ পর্যন্ত কত যে থামে দেখি আমরা একটু। 10টা দিতে পারে না? আচ্ছা 10টা দেখ, অসুবিধা নেই। তাহলে আমাদের জন্য একটু বেটার হইলো, আমরা ডাটাগুলো আরো ডাইনামিক ভাবে সুন্দর করে দেখাইতে পারবো। অফিস চেয়ার, হ্যাঁ, নেম অফিস চেয়ার, প্রাইস দিছে, ওয়ারেন্টি দিছে, হ্যাঁ 10টা ডেটাই দিছে। তা আমি ধরেন এটাকে কপি করলাম, কপি করে এইটাকে আমি একটা এপিআই বানাবো এখন, যেটা আমার ওয়েবসাইটের মধ্যেই থাকবে। আমি যদি এখন একটা এপিআই বানাইতে চাই, তাহলে আমার একটা ব্যাকএন্ড সার্ভার লাগবে, একটা ডেটাবেজ লাগবে, যেটা আমি এই মুহূর্তে করতে পারতেছি না, কারণ আমি ব্যাকএন্ডও জানি না, ডেটাবেজও জানি না। ঠিক আছে? তো তার জন্য আপনি যদি নিজের ডাটায় নিজে দেখাইতে চান, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার একটা ওয়ে আছে, আপনি আপনার এই অ্যাপ্লিকেশনের মধ্যে ডাটাটাকে রেখে দিবেন। কিভাবে রাখবেন? পাবলিক নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল তৈরি করব, প্রোডাক্টস ডট জেসন নামে। কি নামে? তারপরে এই ফাইলের এক্সটেনশন কি হবে? জেসন ফাইল। এই ফাইলের মধ্যে এসে আমরা যে ডাটাগুলো নিছিলাম ওটা কপি করে বসাইলাম, বসানোর পরে আমার একটা এরর দিয়ে দিছে সাথে সাথে, যে এইখানে জেসন ফাইলের মধ্যে ডাটা রাখার একটা সিস্টেম আছে, আপনি সেই সিস্টেম অনুসরণ করতেছেন না। এই কনস্ট্যান্ট প্রোডাক্টস এই জিনিসটা জেসন ফাইলে দেওয়া যাবে না। ঠিক আছে, আমি এটা সরাই দিলাম। সরাই দেওয়ার পরে আরো এরর দিছে, আরো বহুত এরর দিছে। ধরেন নিচে একটা কনসোল লগ ছিল, এটাও থাকতে পারবে না। আরো এরর দিছে। এই এররগুলা দিছে তার কারণ হচ্ছে যে জেসনের যে অবজেক্টগুলা থাকে, অবজেক্টের প্রপার্টিগুলা থাকে, সেগুলা কিভাবে থাকে ভাই? স্ট্রিং বা ডাবল কোটেশনে থাকে। আমি এখানে আইডি কি ডাবল কোটেশনে দিছি, দেখেন এই জন্য প্রত্যেকটার নিচে একটা করে এই যে প্রপার্টি কিজ মাস্ট বি ডাবল কোটেড, তাই না? তাহলে এটা আমার একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, অ্যারে অফ অবজেক্ট, আমরা এটাকে জেসনে কনভার্ট করব। তা আসেন আমরা বিভিন্ন জায়গা থেকে জেসনে কনভার্ট করতে পারি, অথবা আমি চাইলেও চ্যাট জিপিটিকে বলে ডিরেক্ট জেসন ফাইলে নিয়ে আসতে পারতাম। কিন্তু আমি আপনাদেরকে জেসন এবং জাভাস্ক্রিপ্টের পার্থক্যটা দেখানোর জন্য জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে আসছি। কথা বুঝতে পারছি? তাহলে আমি ধরেন এখানে একটু লিখি জেএস টু জেসন কনভার্টার। হ্যাঁ, জেএস টু জেসন কনভার্টার, এটা আসলাম। কনভার্ট জাভাস্ক্রিপ্ট অবজেক্ট টু জেসন অনলাইন, ধরেন এখানে আসলাম। আসার পরে দেখি ওরা কি বলে। এখানে দেখেন কি বলতেছে, বাম পাশে বলতেছে পেস্ট জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হেয়ার। তাহলে আমার জাভাস্ক্রিপ্টের অবজেক্ট আছে, আমরা এই অবজেক্টটাকে একটু কপি করি, পুরাটাকে ধরে কপি করলাম। না, ওই যে কনস্ট্যান্ট ছিল তো। আচ্ছা, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে দেখেন এখানে কনভার্ট হয়ে গেছে, দেখছেন? এবং এই যে আইডি কিভাবে আসছে দেখেন, ডাবল কোটেশনের মধ্যে আসছে। বাদ বাকি সব কিছু ঠিক আছে, শুধু প্রপার্টিগুলা কিসের মধ্যে আসছে? ডাবল কোটেশন। আচ্ছা, এবার আমি এটাকে কপি করলাম, কপি করে আমার এই যে যেগুলো আছে এগুলো সব সরাই দিলাম, কারণ এটা রাখা যাবে না। কপি করে জেসন ফাইলটা নিয়ে আসলাম, দেখেন কোনো এরর নাই, আর সব চলে গেছে, দেখছেন? আচ্ছা, এখন আমার ডেটার রেডি, শুধু ডেটাগুলো আমার ওয়েবসাইটে দেখানো বাকি, ডেটা রেডি। আচ্ছা ফাইন। তো আমার প্রোডাক্টস নামে একটা কম্পোনেন্ট ছিল, ছিল কি না বলেন? তাহলে প্রোডাক্টস কম্পোনেন্টের মধ্যে আমি এখনো তৈরি করি নাই, একটা ফোল্ডার তৈরি করছিলাম। আমি একটা কম্পোনেন্ট তৈরি করি, প্রোডাক্টস, প্রোডাক্টস এস দিছি, তার মানে অনেকগুলা প্রোডাক্ট ডট জেএসএক্স তৈরি করলাম। এরপরে আমরা একটা এক্সটেনশন ইউজ করি আরএফসি নামে, রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট, সেটা দিয়ে একটা কম্পোনেন্ট আমরা এখানে বানায় নিলাম, যেটা গতদিন দেখাইছিলাম আমি, সেম টু সেম ওটার মতো। এবার ধরেন আমরা এখানে লিখলাম যে উই আর শোয়িং আওয়ার প্রোডাক্টস হেয়ার, হ্যাঁ এরকম কিছু একটা লিখলাম। এখন লিখলেই তো হবে না, লিখলে তো আমার চলে আসবে না। এই ফাইলটাকে আমাকে কি অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে ইম্পোর্ট করা লাগবে। তাহলে হেডারের নিচে এটাকে আমি ইম্পোর্ট করলাম প্রোডাক্টস নামে, ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট করার পরে এখন যদি আমি একটু সাইডটাতে আসি, দেখেন এই যে উই আর শোয়িং আওয়ার প্রোডাক্টস হেয়ার লেখাটা চলে আসছে। ওকে ফাইন, এখন আমি এই ফাইলটার মধ্যে প্রোডাক্টসগুলোকে দেখাবো। ঠিক আছে, এই ফাইলটার মধ্যে কি করব? প্রোডাক্টসগুলোকে শো করব, মানে দেখাবো। তাহলে প্রতিটা প্রোডাক্টসকে আমি এখানে দেখাবো। তাহলে যদি আমার প্রোডাক্টসকে দেখাইতে হয় তখন, বা কোন একটা ডাটাবেস থেকে ডাটা দেখাতে হয়, তাহলে আমরা কি করি? একটা এপিআই কে ফেচ করার জন্য আমরা একটা হুকস ইউজ করি। হুকসটার নাম কি মনে আছে আপনাদের, যারা ক্লাস করছেন?
হ্যাঁ, ইউজ ইফেক্ট, ঠিক আছে। আর একটা ভেরিয়েবল ইউজ করব আমরা, যে ভেরিয়েবলটার মাধ্যমে আমরা ডাটাগুলোকে স্টোর করব। আপনাদেরকে গতদিন আমি দেখাইছিলাম যে ওই যে 100 ডাটাটা বারবার চেঞ্জ হইতেছিল না, 100 থেকে 200 হইতেছিল না, কারণ কি আমি আগের স্টেট পরের স্টেট এই দুইটা ম্যানেজ করতে পারতেছিলাম না। তো আসেন আমরা এখানে ইউজ ইফেক্ট নামে একটা হুকস আছে, সেটাকে একটু নিয়ে আসি, যেটা দিয়ে আমরা ইউজার না, ইউজ ইফেক্ট যেটা রিয়াক্ট থেকে আসে এই ডাটাটা আসে। তো এরপর আমরা যেটা করব, এটার মধ্যে আমরা এটা লেখার সিস্টেম আছে একটা, শেষে একটা থার্ড ব্র্যাকেট, এর আগে একটা কমা, এর আগে একটা কল ব্যাক ফাংশন দিব আমরা। এই কল ব্যাক ফাংশনের মধ্যে আমরা একটা ডাটাকে ফেচ করব। ফেচ করব কোন ডাটাটাকে? যেই ডাটাটা আমি মাত্র তৈরি করছিলাম, এই ডাটাটাকে। আচ্ছা, তাহলে আমি অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে প্রোডাক্টস থাকলো, আছে, অসুবিধা নাই। এখন প্রোডাক্টস এর মধ্যে এসে আমি ডাটাটাকে ফেচ করব। তাহলে ফেচ করার সিস্টেম হচ্ছে ডট স্ল্যাশ প্রোডাক্টস ডট জেসন। এইখানে যেই ফাইলের নামটা দিছি সেম টু সেম, শুধু আগে ডট স্ল্যাশ দিছি। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমরা ডাটাটাকে, এইখানে যে ডাটাটা আছে, এইখানে যে ডেটাটা আছে সেটা কি ডেটা? জেসন ডেটা। জেসনটাকে আমাকে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করতে হবে। তো জাভাস্ক্রিপ্টে কনভার্ট করার জন্য আমরা একটা ডট দেন নামে একটা প্রমিস লিখি। যে প্রমিসের মধ্যে ধরেন আমরা লিখি একটা জেসন ফাইল পাই, এবং এই জেসন ফাইলটাকে আমরা ধরেন অথবা একটা ডাটা পাই, এই ডাটাটাকে আমরা কনভার্ট করি ডেটা ডট জেসনে, এবং ফাইনালি আমরা আরেকটা প্রমিস পাই যেখানে আমরা ডাটাটাকে ডিরেক্টলি কনসোল লগ করে দেখায় দিই। হ্যাঁ, এই যে লিখে দিলাম ডাটা। আচ্ছা, এখন যদি আমরা একটু আসি, একটু এই জায়গায় দেখি, ইন্সপেক্ট করি, না বাইরে করি, মনে হয় না, কনসোল লগ করি, একটু সরাই দিই, একটু পর একটু পর একটু পর, কজন যাই না। এখন একটা রিলোড দেই, এই যে দেখেন 10টা ডেটা চলে আসছে। কত কত নাম্বার লাইন থেকে দেখাচ্ছে দেখেন তো? প্রোডাক্ট ডট জেএসএক্স এর 8 নাম্বার লাইন। এই দেখেন প্রোডাক্ট ডট জেএসএক্স এর 8 নাম্বার লাইনে কনসোল লগ করা আছে। তাহলে আমার ডাটাটা যেহেতু কনসোলে চলে আসছে, তাহলে সেম ডাটাটা আমাকে ওয়েবসাইটে দেখায় দিতে তো কোনো সমস্যা নাই। তাহলে ওয়েবসাইটে ভিজিবল করার জন্য, আমরা স্টোর করার জন্য, ওয়েবসাইটে ভিজিবল করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করি, যেই ভ্যারিয়েবলটার একটা হুকস হিসেবে ইউজ করি, যেটার নাম হচ্ছে ইউজ স্টেট। এটার একটা ইনিশিয়াল ভ্যালু থাকে। ইনিশিয়াল ভ্যালুটা কি দিব বলেন তো? একটা এমটি অ্যারে, কারণ আমার যে ডেটাটা আসতেছে সেটা কি অ্যারে না, এই জন্য একটা এমটি অ্যারে। তাহলে এখানে আমার দুটা নাম দিতে হবে। ধরেন একটা নাম দিলাম প্রোডাক্টস, আরেকটা কি দিতে পারি? সেট নাম দেওয়া থাকে, তাহলে সেট প্রোডাক্টস, ঠিক আছে। এরপর এই কনসোল লগের পরিবর্তে আমরা কি করি? সেট প্রোডাক্টস হচ্ছে আমরা জানি একটা ফাংশন, সেই ফাংশনের মধ্যে ডাটাটাকে বসায় দিই। এরপর আমরা যদি এখান থেকে কনসোল লগ করি, প্রোডাক্টসের ডাটাটা আমরা যদি একটু দেখতে চাই যে প্রোডাক্টসটা কোথায় আছে, এই চলে গেল প্রোডাক্টস। হ্যাঁ, এখন যদি আমরা একটু দেখতে চাই, দেখেন এই যে প্রোডাক্টস লেখাটা আছে, দেখছেন? আমি মাত্র লিখছি না প্রোডাক্টসটা, তার সাথে ডাটাগুলো চলে আসতেছে। এখন ডাটাগুলো আসতেছে, ডাটাগুলো আমার ওয়েবসাইটে ভিজিবল করার দরকার শুধু। আচ্ছা, তো ভিজিবল করার জন্য আমরা যেটা করতে পারি, এটা যেহেতু একটা অ্যারে, প্রোডাক্টস কি একটা অ্যারে, তাহলে অ্যারেকে লুপ করার জন্য আমরা কি করি? একটা ফাংশন ইউজ করি, কল ব্যাক ফাংশন, যেটার নাম হচ্ছে ম্যাপ। তাহলে প্রোডাক্টস ডট ম্যাপ যদি ম্যাপ করি, তাহলে প্রত্যেকবার লুপ হয়ে আমাকে একটা করে নাম্বার রিটার্ন করবে। লুপে আলটিমেটলি কি করে, 1 থেকে 100 পর্যন্ত লুপ হইলে কি করে, ও প্রতিবার আমাকে একটা করে নাম্বার রিটার্ন করে, 1 2 3 4। তো ম্যাপ ফাংশনটাও এরকম, প্রোডাক্টসকে যখন আমরা লুপ করব তখন ও প্রত্যেকবার একটা করে কি রিটার্ন করবে? অবজেক্ট রিটার্ন করবে। যে অবজেক্টটাই তো আমার একটা প্রোডাক্ট, একটা সিঙ্গেল প্রোডাক্ট নাকি? তাহলে আমরা লিখলাম এখানে প্রোডাক্ট, যেটা একটা কল ব্যাক ফাংশন। এরপরে ধরেন আমরা এখানে লিখে দিলাম কনসোল ডট লগ প্রোডাক্ট। এখন যদি আমরা একটু যাই, দেখেন প্রতিটা প্রোডাক্ট আলাদা হয়ে যাবে। আমি একটু এইখানে প্রোডাক্ট যেটা লেখা ছিল সেটা আমার এখন আর দরকার নাই, এটা দরকার নাই। এখন যদি আমরা এই জায়গাটাতে আসি, সরাই দিলাম, এটা রিলোড মারলাম, এই যে দেখেন
এই যে ১ নাম্বার একটা ডেটা আছে ওয়্যারলেস মাউস, ২ নাম্বার আছে রানিং শুজ, ব্লুটুথ স্পিকার, দেখছেন সব ডেটাগুলো চলে আসছে। এখন আমরা যদি products.json এর মধ্যেও যাই, দেখেন এই যে ১ নাম্বার ডেটাটা ছিল কি ওয়্যারলেস মাউস, দেখছেন? আচ্ছা, তো ফাইন, এখন এই ডেটাটা চলে আসছে, শুধু ডেটাটা আমাকে দেখানোর পালা। তা আমরা জানি একটা কলব্যাক ফাংশনের রিটার্নের মধ্যে আমরা কি লিখতে পারি, HTML এর কোড লিখতে পারি। তো এটা এখানে থাকুক, ধরেন আমরা প্রোডাক্টগুলোকে একটা কার্টের মাধ্যমে দেখাইতে চাই, কিসের মাধ্যমে, কার্ট। তো দেখেন কার্টের মাধ্যমে যদি দেখাইতে চাই তাহলে কার্ডটাকে আমরা একটু নিয়ে আসি, ধরেন আমাদের এখানে অনেক অনেক কার্ড আছে, আমরা একটু সার্চ দিই প্রয়োজনে কার্ড, হ্যাঁ কার্ড লিখে সার্চ দিলাম, ধরেন এইখানে কার্ড আছে, এই যে প্রথম কার্ডটাই ধরেন আমরা নিব, হ্যাঁ এটার JSX ফাইলটা নিলাম, কপি করলাম, নিয়ে নিলাম, নেওয়ার পরে যদি আমরা এই জায়গায় কনসোল লগের পরিবর্তে কার্ডটাকে বসায় দিলাম, ঠিক আছে, HTML এর কোডটা বসায় দিছি। ওকে, এখন যদি আমরা এখানে আসি, রিলোড দেই, দেখেন আমার এখানে 10টা কার্ড চলে আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখছেন? কেন 10টা আসছে, কারণ আমার প্রোডাক্ট আছে 10টা, এই কারণে এটা 10 বার লুপ হয়েছে, 10টা কার্ড আমাকে দেখাইছে। কিন্তু ডাটাগুলো তো ডাইনামিক না, ডাটাগুলো কি ডাইনামিক নাকি সব একই রকম? একই রকম, কিন্তু আমি ডাটাগুলো ডাইনামিক করে দিতে পারি, কারণ আমার প্রোডাক্টের একটা নেম আছে কি না? তো এখানে ওরা একটা এটা একটা ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্নিংটা এই জন্য দিচ্ছে যে আমার যখন প্রত্যেকবার লুপ হচ্ছে তখন একটা করে প্রোডাক্ট আসতেছে, কিন্তু যা রিঅ্যাক্ট ইন্টারনালি বুঝতে পারতেছে না কখন কোন প্রোডাক্টটা আসতেছে। এটা বোঝানোর জন্য আমরা একটা কি দিয়ে দেই, কি বলতে প্রাইমারি কি, বুঝতে পারছি? প্রাইমারি কি মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। তো এই জন্য আমরা এই জায়গাটা কি দিয়ে দিব, দেখেন একটা কি নামে একটা প্রপার্টি আছে, এই যে কি, এটা দিয়ে দেবো হচ্ছে প্রোডাক্টের প্রাইমারি কি কি হইতে পারে বলেন তো? প্রোডাক্টের আইডি আছে, সবার জন্য আলাদা, তাহলে এটা দিয়ে দিলাম প্রোডাক্ট ডট আইডি, তাহলে দিয়ে দিলাম প্রোডাক্ট ডট আইডি। এখন যদি আসে কোনো ঝামেলা নাই। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমার এখানে কি কি আছে আমি একটু দেখি। প্রোডাক্ট ডট জেসনের মধ্যে একটা নেম আছে, একটা প্রাইস আছে, একটা ক্যাটাগরি আছে, আর ব্র্যান্ড আছে, ওয়ারেন্টি আছে। ধরেন এই ডাটাগুলো আমি আপাতত দেখাবো, হ্যাঁ। তো ধরেন আমি যদি এই ডাটাগুলো আপাতত দেখাইতে চাই তাহলে আমি একটু ছোট করে নিলাম, এটা সরাই দিলাম। আমি যে যে ডাটাগুলো দেখাইতে চাই সেটা একটু দেখাই। আচ্ছা একটু দেখাই, আমি এখান থেকে এটা সরাই দিয়ে এই পাশে রাখি, এটা দিলাম। আচ্ছা এইখান থেকে আমি ডাটাগুলোকে দেখাবো, দেখেন তাহলে কার্ড টাইটেলের মধ্যে কি লেখা আছে, শুজ লেখা আছে। শুজটাকে আমি আর দেখাবো না, আমি দেখাবো প্রোডাক্টের নেমটা, প্রোডাক্ট ডট নেম। দেখেন প্রোডাক্ট ডট নেম যখনই দিছি সাথে সাথে প্রত্যেকটা দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে ভাই, এই যে দেখেন। ও এগুলা শুজ দেয়া কেন, এটা রিলোড দিয়ে দেখি তো কি প্রবলেম। এই দেখেন প্রত্যেকটা ডাটার নাম চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? প্রত্যেকটা শুজ ছিল না, এখন প্রথমটা আসছে ইয়োগা মার্ট, হ্যাঁ, তারপরে গেমিং কিবোর্ড, ব্লুটুথ স্পিকার, রানিং শু, ওয়্যারলেস মাউস, দেখছেন? তারপরে আমি এটা হচ্ছে রিঅ্যাক্টের রিইউজ, আমি কোড লিখছি একটা কিন্তু প্রত্যেকটা ডাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা এবার আরেকটা কিছু আছে, বাই নাও বাটন আছে, ফাইন থাকুক, অসুবিধা নাই। আমরা আরেকটা কাজ করি এইখানে, সেটা হচ্ছে যে প্রোডাক্টের প্রাইসটাকে একটু দেখাই, হ্যাঁ। ধরেন এইখানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিছু একটা দিয়ে রাখছে, আমরা এই লেখাটা সরাই দিলাম, আমরা দিয়ে দিই এখানে ক্যাটেগরি দিলাম। ক্যাটেগরি দিব হচ্ছে প্রোডাক্ট ডট ক্যাটেগরি, আমরা এটা দিয়ে দিলাম। আর কি আছে, প্রাইস আছে। তাহলে ধরেন আমরা আরেকটা ট্যাগ নিলাম H2 নামে, অথবা আচ্ছা H2 নামে একটা ট্যাগ নিলাম, যেটাতে আমরা দিয়ে দিলাম প্রোডাক্টের প্রাইসটা, প্রোডাক্ট ডট প্রাইস, হ্যাঁ, প্রোডাক্ট ডট প্রাইস। আচ্ছা প্রোডাক্ট ডট প্রাইসটা দিলাম, হ্যাঁ। এবার যদি আমরা একটু যাই, দেখেন এই যে প্রতিটা প্রোডাক্টের নিচে তাদের প্রাইস আছে, দেখছেন? প্রতিটা প্রোডাক্টের নিচে। এখন কথা হচ্ছে যে এখানে একটুখানি ভেজাল হয়েছে, প্রতিটা জিনিস নিচে নিচে আসতেছে। তো আমরা চাইলে তো এই লেআউটটা কন্ট্রোল করতে পারি কিনা? আমরা এখানে যদি একটা গ্রিড সিস্টেম লাগাই দিই তাহলেই হয়ে যাবে। তো গ্রিডটাকে যদি আমরা লাগাইতে চাই, ধরেন এই প্রোডাক্ট ডট জেসন ফাইলটা আমাদের আর প্রয়োজন নাই, আমরা এখান থেকে কি করব, এই পুরা জিনিসটা যেটা আছে সেটা থাকুক, কোনো অসুবিধা নাই। আমরা একটা ডিভ তৈরি করব, অথবা আমাদের একটা ডিভ এখানে অলরেডি আছে, ধরেন আমরা একটা ক্লাস নেম নিলাম, ক্লাস নেম নিব, ক্লাস নেম নিয়ে আমরা একটা গ্রিড দিলাম, গ্রিড কলস
ধরেন 3টা করে দিলাম, গ্যাপ 4। আর এইখানে কার্ডের মধ্যে আমাদের একটা ফিক্সড উইথ দেওয়া আছে, ফিক্সড উইথটা আমরা সরাই দিলাম। এখন যদি আমরা একটু যাই, দেখছেন প্রতিটা পাশাপাশি আসছে না? কারণ ইমেজ দেখেন, আমার তো ইমেজ নামে কোনো প্রপার্টি ছিল না, তাহলে আমি কাজ করতে পারি, ইমেজটাকে সরাই দিই আপাতত, ইমেজটার আমার দরকার নাই। এই যে ফিগারটা আছে, ফিগারটা আমি ফেলে দিলাম। এখন যদি আমি যাই সাইডটাতে, এই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট আছে এবং বাই নাও একটা বাটন আছে, দেখছেন? প্রতিটা প্রোডাক্ট দেখেন, প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্ট, তাই তো? আমি কোড লিখছি কিন্তু একবার, এখানে আমার এই একটা প্রোডাক্টের জন্য কোড লেখা আছে, কিন্তু এটা বারবার লুপ হচ্ছে এবং আপনাকে বারবার যতগুলো প্রোডাক্ট থাকবে, এখানে যদি 10টা প্রোডাক্ট আছে, আমি যদি 100টা প্রোডাক্ট রাখি, 100টাই কিন্তু এখানে দেখাবে, কিন্তু 100টা প্রোডাক্ট একই পেজের মধ্যে লোড করা এটা উচিত না, এটা একটু ডিলে করা উচিত। ধরেন আপনি নিচে একটা বাটন রাখতে পারেন, এখানে একটা বাটন রাখতে পারেন, যেটা লোড করলে, যেটাতে ক্লিক করলে নতুন কিছু প্রোডাক্ট আসবে, বারবার লোড হবে। কিন্তু প্রথমত আপনার ডাটাগুলো সব আপনার ক্যাশে এসে লোড হয়ে থাকবে, সার্ভারে হিট করবে না, এটা কিন্তু সার্ভারে হিট করবে না। এটার সুবিধা হচ্ছে এটাই, রিঅ্যাক্টের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটাই, যে আপনার প্রতিটা ডাটার জন্য সার্ভারে হিট হবে না, সব ডাটা একবারে আপনার ফ্রন্ট এন্ডের ক্যাশ হয়ে থাকবে, এরপরে যখন আপনি চাইবেন তখন সেই ডাটাগুলোকে লোড করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, আমরা যদি, আমাদের উদ্দেশ্য ছিল আমরা যখন বাই নাও বাটনে ক্লিক করব তখন এই জায়গাটাতে কি হবে, একটা কাউন্ট হবে, তাই না? একটা প্রোডাক্ট যাবে। এখন যে 8 লেখা আছে, এটা কি স্ট্যাটিক লেখা আছে, ডাইনামিক না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা, তো এটাকে বলা হয় হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট, এটাকে বলা হয় স্টেট ম্যানেজমেন্ট। আমি আপনাদেরকে স্টেট ম্যানেজমেন্ট দেখাইছিলাম সম্ভবত, ওই দিন প্রথম দিন বলছিলাম যে স্টেট ম্যানেজমেন্টটা হয় হচ্ছে শুধুমাত্র চাইল্ড টু চাইল্ড অথবা ইমিডিয়েট জায়গায়, বা প্যারেন্ট থেকে চাইল্ডে, চাইল্ড থেকে কখনো স্টেট ম্যানেজ হয় না। ঠিক আছে? তো ধরেন আমাদের প্রথম উদ্দেশ্য, আমরা যখন ক্লিক করব তখন কিছু একটা দেখাবে, তাহলে আমরা এর জন্য একটা ইভেন্ট হ্যান্ডেলার অ্যাড করি, যে ইভেন্ট হ্যান্ডেলারটার নাম হচ্ছে অন ক্লিক, মনে পড়ে কিনা দেখেন, তাই না? এবং এই ইভেন্ট হ্যান্ডেলারের জন্য আমাদেরকে একটা ফাংশন লিখতে হবে, সেই ফাংশনটার নাম আমরা দিলাম কনস্ট্যান্ট হ্যান্ডেল অ্যাড টু কার্ট। এই ফাংশনটা হবে একটা কলব্যাক ফাংশন, এটা একটা কলব্যাক ফাংশন হবে। এই ফাংশনটাকে আমি ধরেন এখন আমি এটার মধ্যে বসায় দিলাম, এই ধরেন এখানে বসায় দিলাম, বসায় দিয়ে এখন আমি একটু লিখি যে কনসোল লগ করি, যে কিছু একটা, যে ধরেন লিখলাম যে প্রোডাক্ট অ্যাড হইছে, এরকম কিছু একটা। হ্যাঁ, তাহলে আমি এখন যখন যে বাটনটাতে ক্লিক করব তখন আমাকে প্রত্যেকবার কি দেখাবে বলেন তো? প্রোডাক্ট অ্যাড হয়েছে, যে কথাটা আমি লিখে আসছি সেটা দেখাবে। তাহলে আমি একটু কনসোলে আসি, এই হচ্ছে কনসোল, সবকিছু সরাই দিলাম, এই বাই নাও বাটনে ক্লিক করলাম, কি দেখায়? প্রোডাক্ট অ্যাড হয়েছে। তার মানে এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্টকে কানেক্ট করে ফেলছে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি যখন যে প্রোডাক্টে ক্লিক করব তখন সেই প্রোডাক্টটা আমাকে কনসোলে দেখতে হবে, তাই না? বুঝতে পারছি? তখন সেই প্রোডাক্টটাকে কনসোলে দেখতে পারি। আচ্ছা, এখন আমাকে আপনারা একটা বেসিক কনসেপ্ট বলেন, সেটা হচ্ছে একটা ফাংশনের মধ্যে থেকে আমরা ডাটাকে পাস করি কিভাবে? হ্যাঁ, এই যে বলছি, প্যারামিটার এবং আর্গুমেন্টের মাধ্যমে আমরা কি ফাংশনের মধ্যে থেকে ডাটা পাস করি না? আর্গুমেন্ট দিয়ে কি করি, ডাটাটা নেই, প্যারামিটার দিয়ে আমরা রিসিভ করি, আর্গুমেন্ট দিয়ে আমরা যেখানে কল করা আছে সেখান থেকে নেই, আর প্যারামিটার দিয়ে ফাংশনের বডির মধ্যে রিসিভ করি। তাহলে আমি যে প্রোডাক্ট অ্যাড হয়েছে এটা কোন জায়গায় লিখছি, ফাংশনের বডিতে নাকি কলে? বডিতে, এটা তো ফাংশনের বডি, তাই না? তাহলে আমার কথা হচ্ছে যে আমি যখন ফাংশনটাকে কল করতেছি সেটা কোথায়? হ্যান্ডেল অ্যাড টু কার্ট, এই বাটনের মধ্যে নাকি? তাহলে যখন আমি কল করতেছি তখন আমি একটা ইনপুট নিব, কি ইনপুট নিব? কি ইনপুট নিব? ইনপুটটা কি নিব? যেই প্রোডাক্টে অ্যাড হচ্ছে ওই প্রোডাক্টের আইডিটা ইনপুট নিব, বুঝতে পারছি? অথবা ওই প্রোডাক্টটা ইনপুট নিব। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন প্রোডাক্টের এটা যদি ইনপুট নিতে হয় তাহলে আমরা জানি একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, দিতে হয় না? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তো আমরা ইনপুটটা নেই, এখান থেকে আর্গুমেন্ট আকারে নিব এবং এই জায়গায় কি প্যারামিটার আকারে ধরেন এখানে একটা নাম দিব, ধরেন প্রোডাক্ট, এটা তো প্যারামিটার নাকি? এই প্যারামিটারটাকে আমরা এখান থেকে রিসিভ করব নাকি? কিন্তু দেখেন এই জায়গাটাতে একটা ঘটনা ঘটে যাবে, যখন আমি এই হ্যান্ডেল অ্যাড টু কার্টের ফাংশনটাকে কল করে দিছি তখন এখানে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে যে আমি ইন্সপেক্টটা ওপেন করি, হ্যান্ডেল অ্যাড টু কার্টকে কিন্তু আমি কল করে দিছি ওইখানে, আপনারা দেখছেন কিনা? কল করছি কিনা? ফার্স্ট ব্র্যাকেট দিছিলাম। দেখেন এখন আমি
এটা রিলোড মারি, ভাই আমি তো প্রোডাক্টের বাটনে ক্লিকই করি নাই, তার আগেই দেখেন 10 বার এই জায়গায় কি লেখা আসছে, প্রোডাক্ট অ্যাড হয়েছে। এটার কারণ হচ্ছে ফাংশনটা অটো কল হয়ে যাচ্ছে, ইভেন্ট হ্যান্ডলার ফাংশনটাকে অটো কল করে ফেলতেছে, তাহলে আমাকে অটো কলিংটা আটকানো লাগবে। এই অটো কলটাকে আটকাইতে হলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফাংশনের কলটাকে আমরা অন্য আরেকটা ফাংশনের মধ্যে ঢুকায় দিব। তো এইখানে আমরা ধরেন আরেকটা ফাংশন লিখি যেটা একটা কল ব্যাক ফাংশন বা একটা অ্যারো ফাংশন, এই ফাংশনের মধ্যে আমরা এটা ঢুকাই দিলাম, এখন আর ফাংশনটা কল হবে না। এখন এই জায়গা থেকে আমি কি পাঠাইতে পারি, পুরো প্রোডাক্টটাকেই পাঠাইতে পারি। এখান থেকে যে প্রোডাক্টটা আমি রিসিভ করতেছি ভ্যালু প্যারামিটার দিয়ে, সেই প্রোডাক্টটা এখান থেকে পাঠাই দিব। তাহলে এইটা যেটা পাঠাচ্ছি সেটা আমি এই জায়গা থেকে আবার রিসিভ করতে পারি। এখন দেখেন এই প্রোডাক্ট অ্যাড হয়েছে, এটার পরে যদি আমি প্রোডাক্টটাকে দেখতে চাই, এবার দেখেন সব সরাই দিলাম, ধরেন এই ওয়্যারলেস মাউস, এটাতে বাই নাও বাটন ক্লিক করলাম, দেখেন প্রোডাক্ট অ্যাড হয়েছে লেখাটা আসছে, আর নেম কি আসছে, ওকে ফাইন। এরপর ধরেন ইয়োগা ম্যাটে ক্লিক করলাম, আসছে ইয়োগা ম্যাট, বুঝতে পারছি? জি, ও আচ্ছা, অটো কলিংটা অফ করলাম কিভাবে, এটাকে আরেকটা ফাংশনের মধ্যে ঢুকায় দিছি, আরেকটা ফাংশনের কল ব্যাকে দিয়ে দিছি। তাহলে এই ফাংশনটা যদি আমি কল না করি তাহলে তো আর ওটা কল হবে না, বুঝতে পারছি? এটা জাভাস্ক্রিপ্টের বেসিক কনসেপ্ট, আরেকটা ফাংশনের মধ্যে ঢুকায় দিছি। ওকে ফাইন, তাহলে এখন দেখেন এই প্রোডাক্টটাকে আমি এখান থেকে দেখাইলাম, কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করেন ভাই, এবার আসেন মানে কমন সেন্স দিয়ে চিন্তা করেন, আপনি এইখানে প্রোডাক্টটা অ্যাড করলেন, তাই তো? প্রোডাক্টটা এখন আমাকে দেখাতে হবে কোথায়, কার্টের মধ্যে। আপনারা যদি চিন্তা করেন কার্টটা কোথায় আছে, হেডারের মধ্যে। প্রোডাক্টটা কোথায় আছে, প্রোডাক্ট কম্পোনেন্টের মধ্যে। দুইটা আলাদা জায়গায় আছে না? তাহলে আমাকে ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে হবে, পাস করতে হবে। আপনি বুঝতেছেন সিচুয়েশনটা? বুঝেন, আমি যে বাটনটা ক্লিক করলাম এখানে তো আমার ডাটাটা আছে প্রোডাক্ট কম্পোনেন্টের মধ্যে নাকি, আর এই কার্ডটা কোথায় আছে, হেডারের মধ্যে। দুইটা আলাদা আলাদা ফাইল, এক ফাইল থেকে আরেক ফাইলে ডাটা আমি কিভাবে দিব? আমি জানি জাভাস্ক্রিপ্ট লিখতেছি আমি এখানে, তা জাভাস্ক্রিপ্টের এক জায়গার জিনিস আরেক জায়গায় পাঠাইতে গেলে যদি আমি পাঠাইতে না পারি তাহলে আমাকে ওই জায়গায় যদি আমি কোনো কিছু দেখাইতে চাই বলবে আনডিফাইন্ড, এটা নাই। কারণ কি, দুইটা ফাইল আলাদা আলাদা। বুঝতে পারছি প্রবলেমটা? বুঝছেন? এটাকেই বলে হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট। তার মানে আমি এই যে প্রোডাক্টটাকে ক্লিক করতেছি এটা হচ্ছে একটা স্টেটকে ম্যানেজ করতেছি আমি মূলত। তো এই স্টেটটাকে আমাকে এক ফাইল থেকে আরেক ফাইলে পাঠাতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে স্টেটকে যদি আপনি ম্যানেজ করতে চান তাহলে ডাটা শুধুমাত্র এই যে এই ফাইল থেকে ওই ফাইলে পাঠাবো, এখানে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে ডাটা শুধুমাত্র নিচের দিকে যায় রিঅ্যাক্টের ক্ষেত্রে, ওয়ান ডিরেকশনাল বা মাল্টি ডিরেকশনাল না। তার মানে প্যারেন্ট থেকে শুধু চাইল্ডে যায়। কথা বুঝতে পারছি? প্যারেন্ট থেকে চাইল্ডে যায়, চাইল্ড থেকে প্যারেন্টে ডাটা পাঠানো যায় না। আবার পাশাপাশি যায়, আরেকটা কি হচ্ছে পাশাপাশি, দুইটা সেম চিলড্রেনের মধ্যে ডাটা পাস করা যায়। আরেকটা কোথা থেকে যায়, প্যারেন্ট থেকে চাইল্ডে যায়। কথাটা বুঝতে পারছেন? এখন আপনি চিন্তা করেন ভাই, এইখানে আমার দুইটা ডাটা আছে, একটা দুইটা ফাইল আছে, একটা হেডার আরেকটা কি প্রোডাক্টস। এরা কি কেউ কারো প্যারেন্ট চাইল্ড? সিম্পলি দেখে বলেন, হেডার এবং প্রোডাক্টস এরা দুজনা কেউ কারো প্যারেন্ট আর চাইল্ড? এদের সাথে কি সম্পর্ক? এরা দুজন পাশাপাশি আছে, প্যারেন্ট চাইল্ড না, কিন্তু প্যারেন্ট চাইল্ড। কিন্তু আপনি চিন্তা করেন প্রোডাক্টস এর মধ্যে যে আছে এটা তো প্রোডাক্টস এর চাইল্ড। তার মানে আমি এইখান থেকে যদি বের করে নিয়ে এসে হেডারে পাঠাতে, তার মানে কি চাইল্ড থেকে প্যারেন্টে উঠাতে হবে। বুঝতে পারছেন? চাইল্ড থেকে প্যারেন্টে বের করে নিয়ে এসে এরপরে হেডারে পাঠাতে হবে, তাই কিনা? কিন্তু সেটা তো সম্ভব না। সম্ভব? সম্ভব কিনা? বুঝেন নাই এখনো বিষয়টা? এখনো কি বুঝেন নাই? কয়জন বলেন? আমার যে ডাটাটা আছে সেটা কি প্রোডাক্টস এর মধ্যে আছে না? প্রোডাক্টস এর মধ্যে যদি ডাটাটা আমার থাকে তাহলে সেই ডাটাটাকে আমাকে পাঠাতে হবে কোথায় ভাই? হেডারের মধ্যে। তো দুটো তো আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা জায়গা না? তো দুটো আলাদা আলাদা জায়গায় হওয়ার কারণে আমি ডাটাটাকে এভাবে পাস করতে পারবো না। তখন আইদার আমাকে কোনো একটা স্টেট ম্যানেজমেন্ট টুলস এর কাছে যাইতে হবে। একটা হিউজ স্টেট ম্যানেজমেন্ট টুলস আছে যেটার নাম হচ্ছে রিডাক্স। নাম শুনছেন আপনারা? আপনাদের স্যারও নাম বলছিল কিছুদিন আগে। রিডাক্স একটা স্টেট ম্যানেজমেন্ট টুল, এটা অনেক বড় একটা টুল রিঅ্যাক্টের মতো।
তাহলে রিডাক্স হচ্ছে একটা টুল। আর এছাড়া আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা রিয়াক্টেরই একটা স্টেট ম্যানেজমেন্ট এপিআই আছে যেটার নাম হচ্ছে কনটেক্সট এপিআই, সেটার শরণাপন্ন হইতে পারি। আর যদি সেটাও না হয়, যদি আপনার অ্যাপ্লিকেশনটা খুব ছোট হয়, যেমন আমাদেরটা ছোট একটা অ্যাপ্লিকেশন, তাহলে আমরা এটাকে লিফটিং স্টেট আপ এই সেন্টেন্সটার মাধ্যমে চেঞ্জ করতে পারি। লিফটিং স্টেট আপ মানে হচ্ছে একটা লিফট করা মানে কি, উঠানো, তার মানে একটা স্টেটকে উঠায়ে অন্য একটা জায়গায় নিয়ে আসা। বুঝতে পারছি? ধরেন সেটা কি, সেটা যে লিফটিং স্টেট আপ এটাই আমরা করব। ধরেন প্রোডাক্টসের মধ্যে আমাদের একটা কি আছে, ফাংশন আছে হ্যান্ডেল অ্যাড টু কার্ট, তাই তো? আছে কিনা বলেন? এই ফাংশনটাকে আমরা সামহাও যদি চিন্তা করেন অ্যাপের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে এইখানে তো আমি প্রোডাক্টটা পাচ্ছি কিনা, কথা বলে না। এইখানে আমি প্রোডাক্টটা পাচ্ছি, তাহলে প্রোডাক্টটাকে আমি হেডারও পাঠাইতে পারবো, প্রোডাক্টসও পাঠাইতে পারবো। বুঝতে পারছি? এই জন্য এটাকে বলে লিফিং স্টেট আপ। কিন্তু এইখানে একটা ঘটনা আছে, হ্যান্ডেল অ্যাড টু কার্টকে যখন আমি উঠাই নিয়ে আসবো তখন আমার অ্যাপ্লিকেশনটা এরর দিবে। কি? এই দেখেন প্রোডাক্ট ডট জেএসএক্স এর মধ্যে একটা এরর দিচ্ছে, দেখেন নিচের দিকে আসে, এখানে লাল হয়ে গেছে, কি দেখাবে? হ্যান্ডেল অ্যাড টু কার্ট ইজ নট ডিফাইন্ড। কেন? কারণ এটা এই ফাইল থেকে তো অন্য ফাইলে আমি নিয়ে গেছি, তাই না? তাহলে যদি নিয়ে যাই, তা আমি যদি নিয়ে যেমন যেতে পারি তেমন পাঠাইতেও পারি। তো হ্যান্ডেল অ্যাড টু কার্টকে আমি কি করব, এই জায়গা থেকে এই প্রোডাক্টসের মধ্যে পাঠিয়ে দিব। কিভাবে? প্রপস আকারে পাঠাবো। ধরেন প্রপার্টি নাম দিব হ্যান্ডেল অ্যাড টু কার্ট, এবং এটার ভ্যালুটাও দিব হ্যান্ডেল অ্যাড টু কার্ট। পাঠানোর পরে প্রোডাক্টসের মধ্যে যাব, এই ফাংশনের মধ্যে থেকে আমরা জিনিসটাকে রিসিভ করব হ্যান্ডেল অ্যাড টু কার্ট নামে। এখন আমি রিসিভ করছি, দেখেন আমার এররটা চলে যাওয়ার কথা। আচ্ছা, অন্য একটা ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্নিংটা ধরেন আমরা আপাতত সরাই দিই, ওয়ার্নিংটা ডিসেবল করে দিই। হ্যাঁ, এখন এররটা চলে গেছে, কারণ এই জায়গা থেকে এটা হচ্ছে ফাংশনের একটা কল পার্ট। তাহলে আপনি চিন্তা করেন, আপনি এই জায়গা থেকে ডাটাটা পাঠাইছেন প্রোডাক্টসের মধ্যে, এবং রিসিভ করার জায়গা হচ্ছে এইখানে, এটা অবজেক্ট আকারে আসে। হ্যান্ডেল অ্যাড টু কার্টকে এখানে থেকে রিসিভ করছি। এখন আপনি দেখেন মজার ব্যাপার, দেখেন আগের বার আমি যেটা করছিলাম, ইন্সপেক্টে আসলাম, কনসোলের মধ্যে আসলাম, সব সরাই দিলাম, বাই নাও বাটনে ক্লিক করলাম। দেখেন এখন প্রোডাক্টটা কোন জায়গা থেকে দেখাচ্ছে, কোন ফাইল থেকে? আগের বার কোথায় দেখাচ্ছিল? প্রোডাক্ট ডট জেএসএক্স থেকে। এখন অ্যাপ ডট জেএসএক্স এ চলে আসছে। আচ্ছা, অ্যাপ ডট জেএসএক্স এ যদি চলে আসে, তাহলে আমাদের এই ডাটাটাকে এখন আমরা স্টোর করব। তাহলে ডাটা স্টোরিং এর জন্য আমরা কি ইউজ করি? ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, লেট, এগুলা, নাকি ইউজ স্টেট? কোনটা? ইউজ স্টেট। তাহলে আমরা আসে কনস্ট্যান্ট দিলাম, এপাশে একটা থার্ড ব্র্যাকেট, এপাশে একটা ইউজ স্টেট দিলাম। ইনিশিয়াল একটা ভ্যালু দিতে হবে, সেটা দিলাম একটা অ্যারে, কারণ আমার ইউজার কি করবে, বারবার একটা করে প্রোডাক্ট অ্যাড করবে, তার একই ধরনের প্রোডাক্ট অনেকগুলো আসলে সেটা আমার একটা অ্যারে লাগবে না, এই জন্য আমি ইনিশিয়াল ভ্যালু অ্যারে দিছি। আর এইখানে ভ্যারিয়েবলের নামটা দিলাম কার্ড, আর একটা দিব সেট কার্ড। এরপর যে কাজটা করব, এইখানে আমরা সেট কার্টের মধ্যে প্রোডাক্টটাকে অ্যাড করব, কিন্তু অ্যাড করতে গেলে একটু ঝামেলা আছে, কারণ এইখানে কার্ড যেটা আছে সেটা কি একটা অ্যারে। মানে আইদার একটা অ্যারের মধ্যে যদি আপনি একটা এলিমেন্টকে ঢুকাইতে চান, কি করতে পারেন? কোন কি ওয়ে আছে? সবচেয়ে সহজ ওয়েটা বলেন। একটা অ্যারের মধ্যে যদি আপনি কোনো একটা এলিমেন্টকে ঢুকাইতে চান, কি করেন? আইদার পুশ করেন, নাইলে কি আরেকটা মেথড দেখাইছিলাম, স্লাইস না স্প্লাইস, তাই না? কিন্তু আমরা এইভাবে করব না। কেন করব না? কারণ এইভাবে করলে আমাদের মিউটেবিলিটিটা নষ্ট হয়ে যায়। আমরা ডাটাগুলোকে ইমিউটেবল রাখবো। তো ইমিউটেবল রাখার জন্য আমরা কপি নামে একটা জিনিস শিখছিলাম, স্প্রেড অপারেটর দিয়ে একটা ডাটা থেকে আরেকটা ডাটা কপি করে, তো সেই কাজটা করব। তো আমরা দেখেন আমরা একটা নতুন অ্যারে নিব, কনস্ট্যান্ট নিউ, ধরেন দিলাম নিউ কার্ড। নিউ কার্ডকে কি করব? একটা থার্ড ব্র্যাকেট দিলাম, আগের যে কার্ডটা আছে, এই কার্ডটা আছে না, এই কার্ডের মধ্যে ধরেন এখন কিছুই নাই, ধরলাম আমি এখন কিছু নাই, না থাকলেও আমি যেটা করব, এই কার্ডটাকে আমি কপি করব, ডট 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 দিয়ে কার্ডটাকে কপি করলাম, কপি করে এই কার্ডের মধ্যে আমি প্রোডাক্ট যেটা আছে সেটাকে অ্যাড করে দিলাম। আর একই সাথে সেট কার্টের মধ্যে আমি আপডেট করে দিলাম নিউ কার্ডটাকে, নিউ কার্ডটাকে। এখন যদি আমি ধরেন এই নিচের দিকে এসে কনসোল লগ করি যে কার্ড, তাহলে আবার ডাটাগুলা
দেখাবে। ধরেন আমি এখান থেকে সব সরায় দিলাম, একটা রিলোড দিলাম। দেখেন app.jsx এর 15 নাম্বার লাইন, app.jsx এর 15 নাম্বার লাইনে আমি কি করছি, কার্টটাকে রাখছি না? কার্টের মধ্যে এখনো কোন পর্যন্ত আমি কোনো প্রোডাক্ট অ্যাড করছি ভাই? আমাকে বলেন। এই ধরেন এই সরায় দিলাম, আবার একটা রিলোড দিলাম। কার্টের মধ্যে কোনো প্রোডাক্ট আমি অ্যাড করছি? আচ্ছা এখন আসেন একটু অ্যাড করি। হ্যাঁ, বাই নাও একটা ক্লিক করলাম। এই দেখেন কার্টের মধ্যে একটা প্রোডাক্ট আসছে, দেখছেন? আবার ধরেন কোন প্রোডাক্ট আছে, ওয়্যারলেস মাউস। এখন ধরেন আমরা একটা স্মার্টফোন নিব, ক্লিক করলাম স্মার্টফোনে। দেখেন এখন কয়টা প্রোডাক্ট কার্টের মধ্যে? 2টা। এই দেখেন প্রথমটা ওয়্যারলেস মাউস, দ্বিতীয়টা স্মার্টফোন। আচ্ছা একইভাবে পরেরটায় যদি আমরা আসি, তাহলে কার্ড যেহেতু আমরা পেয়ে গেছি, এখন আমার এই কার্ডটাকে হেডারের মধ্যে পাঠায় দিব আমি, তাইলে তো আমি দেখতে পাবো। কার্ডটাকে আমি হেডারের মধ্যে ধরেন পাঠায় দিলাম কার্ড নামে। এরপর হেডারে আসলাম, হেডারের মধ্যে আসার পর এই জায়গা থেকে আমরা কার্ডটাকে রিসিভ করলাম, রিসিভ করে আমরা এখন দেখতে পাবো যে এই জায়গায় কার্ডটা আছে। দেখেন app.jsx এ গেলাম, সেট নিউ কার্ড, এটা ধরেন আপাতত দরকার নাই। header.jsx এ একটা এরর দিয়ে রাখছে কোন জায়গায়, আচ্ছা মিসিং প্রপস বলতেছে, অসুবিধা নাই, এটা আমরা ডিসেবল করে দিলাম। এখন আমার এটা কোথায় আছে, কোন ফাইলে আছে? আমরা header.jsx ফাইল, আমার যেটা দরকার ছিল, যেই ফোল্ডারে আমি দেখাবো ডাটাটা, সেইখানে আছে। তো সবকিছু সরাই দিলাম, এটা রিলোড দিলাম। এখন দেখেন কোন জায়গায় দেখাচ্ছে, header.jsx এ। ধরেন এখানে আমি লিখে দিই, এইখানে আমি লিখে দিই যে কমা দিয়ে লিখে দিলাম ধরেন কার্ড, হ্যাঁ কার্ড, এটা লিখে দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা দেখতে চাই, এই দেখেন আমি কার্ড লিখছিলাম না মাত্র, এই কার্ডটা এমটি দেখাচ্ছে। বাই নাও বাটনে ক্লিক করলাম, একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে কার্টের মধ্যে, আরেকটা দিলাম, 2টা অ্যাড হয়েছে। এখন যদি আমরা একটু দেখতে চাই, রানিং শুজ আর ব্লুটুথ স্পিকার, ইয়োগা মার্ট দিলাম, দেখেন 3টা প্রোডাক্ট অ্যাড হয়েছে। এই যে 3 নাম্বারটা ইয়োগা মার্ট, দেখেন এই যে 3 নাম্বার ইয়োগা মার্ট। আচ্ছা এখন আমার উদ্দেশ্য হচ্ছে ভাই, আপনি চিন্তা করেন যে একটা অ্যাডের মধ্যে আমার প্রোডাক্টগুলো সব আছে কিনা, আমি এই জায়গায় এই 8-এর জায়গায় ডাটাটা বসায় দিব, ঠিক আছে। কিভাবে বসাবো দেখেন, আপনি চিন্তা করেন, একটু নিচের দিকে আসি, কোথায় আমার আছে ওটা, এই যে 8 আইটেমস, এটা না 8 আইটেমস, এটা না, এই যে 8 এই জায়গায় লেখা আছে, এই যে 8 লেখা আছে, দেখছেন? 8-এর পরিবর্তে আমি এখন বসাবো কার্টের লেংথ, কার্ট ডট LENGTH, কার্টের লেংথ। মানে কার্ট একটা অ্যারের লেংথ বোঝাচ্ছি, তার মানে অ্যারের মধ্যে যে কয়টা প্রোডাক্ট আছে ওইটাই তো আমার ডাটাটা দেখাবে নাকি। এখন দেখেন রিলোড দিলাম, কত আছে এখন? Y0। কেন জিরো বলেন তো, কেন জিরো, কেন? ইনস্পেক্ট করলাম, কার্ড অ্যারে কি আছে, অ্যারের মধ্যে কোনো এলিমেন্ট আছে, এইখানে কি দেখাইছে, বুঝতে পারছি। এখন ধরেন আমি এখানে একটা প্রোডাক্ট অ্যাড করলাম, কি হলো ভাই, এই আরেকটা করলাম, হইছে? তাহলে ডাটাটা আমি স্টেটটা কিভাবে ম্যানেজ করছি বুঝতে পারছেন। এখন যদি আপনি চান, এই জায়গায় যেহেতু ডাটাটা পেয়ে গেছেন, এখান থেকে আপনি ভিউ কার্টের মধ্যে ডাটাটা দেখাই দিতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা তাহলে এই ছিল মোটামুটি